আব্দুল আল মামুন, ভাই বোন মডেল স্কুল দলসুতরা, সহকারী শিক্ষক গণিত। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ভালো আছি স্যার। ভালো আছি। আজকে কয় তারিখ বলো তো? হ্যাঁ, আজকে 29 তারিখ, 29/7/2021। সবাই প্রশ্ন হাতে নিছো? কলম খাতা রেডি করো। দেখো, আগে আমরা কি করব? 1 নাম্বার দিব। 1 নাম্বার দিব। 1 নাম্বার দিয়ে দেখবো কি লেখা আছে। 1 নাম্বার দিব, লেখা আছে উত্তর লেখো। তোমরা শুধু উত্তর লিখবা, উত্তর লিখতে বলতেছে। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে ক নাম্বার দিব, দিয়ে উত্তর লিখবো। ক নাম্বার দিয়ে উত্তর দিব। কি লেখা আছে দেখো, ক নাম্বার, সবগুলো অঙ্কের সমষ্টি কত? অঙ্ক মোট কয়টি? অঙ্ক মোট কয়টি? 10টি। অঙ্ক মোট 10টি। সেগুলো সমষ্টি কত? সবগুলো অঙ্কের সমষ্টি কত? তাহলে আমরা লিখবো কত আছে? 45। সবগুলো অঙ্ক সমষ্টি কত? 45। তাহলে আমরা ক নাম্বার দিয়ে উত্তর দিয়ে কি লেখা আছে? সবগুলো অঙ্কের সমষ্টি কত? সবগুলো অঙ্কের সমষ্টি 45, ক নাম্বার। তারপরে খ নাম্বার লিখবো, লিখে উত্তর দিব। বিজোড় অঙ্কগুলির সমষ্টি কত? বিজোড় অঙ্কগুলো কি কি? 1, 3, 5, 7, 9। বিজোড় অঙ্কগুলো 1, 3, 5, 7, 9। এইগুলোর সমষ্টি কত? এগুলোর সমষ্টি কত হয়? দেখো, সমষ্টি 25। দেখো, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 25। তাহলে বিজোড় অঙ্কগুলির সমষ্টি কত? বিজোড় অঙ্কগুলির সমষ্টি কত? 25। তারপর দেখো ক নাম্বার কি আছে? জোড় অঙ্কগুলির সমষ্টি কত? জোড় অঙ্কগুলো কি কি? 2, 4, 6, 8 আর একটা 0। এগুলো হচ্ছে জোড় অঙ্ক। তাহলে জোড় অঙ্ক করো, 2 আর 4 কত হয়? 6, 6 আর 6 12, 12 আর 8 20। উত্তর লিখবো 20। তাহলে প্রথম দেখো 1 নম্বরটা দেখো কি লেখা আছে? উত্তর লিখো। 1 নম্বর আছে উত্তর লিখো। আমরা 1 নম্বর দিব, দেওয়ার পরে ক নাম্বার দিব, দিয়ে উত্তর লিখবো, লিখে কলম দিব। দেওয়ার পরে দেখবো অঙ্ক কি আছে। সবগুলো অঙ্কের সমষ্টি কত? সবগুলো অঙ্কের সমষ্টি কত? অঙ্ক কয়টি? 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলো হচ্ছে 10টা অঙ্ক। 10টা অঙ্ক সমষ্টি কত? সবগুলো সমষ্টি হচ্ছে 45। খ নাম্বার দেখবো কি লেখা আছে? বিজোড় অঙ্কগুলি। বিজোড় অঙ্কগুলো কি কি? 1, 3, 5, 7, 9। এগুলো সমষ্টি কত? এগুলো সমষ্টি 25। তারপরে কি আছে? জোড় অঙ্কগুলি সমষ্টি কত? জোড় অঙ্ক কি কি? 2, 4, 6, 8 একটা 0। তাহলে এই কটা যোগ করে কত হবে? 20। তাহলে জোড় অঙ্কগুলোর সমষ্টি 20। আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর কি আছে দেখি। তুলনা করো। তুলনা করতে বলছে। কি কি আছে? 6, 7, 9, 4, কমা দেওয়া আছে 6, 7, 5, 8। 6, 7, 9, 4, কমা দেওয়া আছে 6, 7, 5, 8। এই দুটো দেওয়া আছে। এখানে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, 2টা সংখ্যা আছে। তাহলে আমরা কয়টা সংখ্যা লিখবো? তাহলে আমরা লিখবো সংখ্যা 2টি, সংখ্যা 2টির মধ্যে, সংখ্যা 2টির মধ্যে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা, তারপরে কমা দিয়ে এই সংখ্যা লিখবো। সংখ্যা 2টির, সংখ্যা 2টির মধ্যে। তাহলে আমরা এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এই সংখ্যার প্রথম অঙ্কটা নিব।
এটা একটা সংখ্যা হচ্ছে, এটা একটা সংখ্যা। এই সংখ্যার প্রথম অঙ্কটা নিব, এই সংখ্যার প্রথম অঙ্কটা নিব। তাহলে এই সংখ্যার প্রথম অঙ্কটা কত? 6। এই সংখ্যার প্রথম অঙ্কটা কত? 6। যদি দুটাই সমান হয় তাহলে কি আমরা তুলনা করতে পারবো? পারবো না। তাহলে যদি দুটো সমান হয় তখন কি করব? তারপরে অঙ্কতে যাব। তারপরে অঙ্ক কোনটা আছে সেটা দেখবো। তাহলে 6 এর পরে অঙ্ক কোনটা আছে? এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে পরে অঙ্কটা এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তাহলে যদি দুটাই সমান হয় তাহলে কি আমরা তুলনা করতে পারবো? পারবো না। যদি দুটো সমান হয় তাহলে আমরা তুলনা করতে পারবো না। তখন কি করব? তারপরে অঙ্কতে যাব। পরে কত আছে? এখানে 9 আছে, এখানে 5 আছে। দেখো এটা কিন্তু আলাদা আছে। এখন এখানে 9 আছে, এখানে 5 আছে। তাহলে অবশ্যই আমরা তুলনা করতে পারবো, কারণ 5 আর 9 তো একই নয়, আলাদা। এটা 5, এটা 9। তাহলে প্রথম অঙ্কটা কি হয়েছে? এখানে 6 আছে, এখানেও 6 আছে। তারপরে অঙ্ক এখানে 7 আছে, এখানেও 7 আছে। দুইটাই সমান, তুলনা করা যায় না। যতক্ষণ তুলনা করতে না যাবে তখন আরো পরে অঙ্কতে যাব। তাহলে এখানে 9 আছে, এখানে 5 আছে, এখানে আলাদা হয়েছে। তাহলে আমরা কোনটা কোনটা সমান সেটা দেখতে হবে। একক, দশক, শতক, হাজার। এটা হাজার স্থানে, এটা হাজার স্থানে অঙ্ক একই। একক, দশক, শতক, এখানে শতক স্থানে, এখানে শতক স্থানে অঙ্ক একই। তাহলে আমরা লিখবো সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতক স্থানের স্থানের অঙ্ক এক, ক আর রস্বই। তারপর দেবো ডারি। আমরা কি লিখবো? প্রথম সংখ্যাটা লিখবো, কমা দিয়ে পরে সংখ্যাটা লিখবো সংখ্যা দুটির মধ্যে। তাহলে এখানে কি স্থান হলো? স্থানের নাম কি? প্রথম অঙ্কটা হাজার, এটা হাজার। তারপরে যে কি? শতক। তাহলে হাজার ও শতক স্থানের অঙ্ক একই। তারপর লিখবো কিন্তু। কিন্তু পরে যে অঙ্কটা আমরা একক পার্থক্য করবো, তুলনা করব, সেটা কত আছে? স্থানের নাম কি? একক, দশক। তাহলে কিন্তু দশক স্থানের অঙ্ক, দশক স্থানের অঙ্ক। 1 নম্বরে মিশে দিলাম, নিচে জায়গা নাই সেজন্য উপরে লিখে দিই। কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5 থেকে 9 বড়, দাঁড়িয়ে দিব। তাহলে আমরা কি লিখবো? প্রথম অঙ্কটা লিখবো। তাহলে আমরা প্রথম অঙ্কটা যেটা আছে প্রশ্নের সেটা লিখবো, কমা দিব। তারপরে অঙ্কটা লিখবো, লেখার পরে এখানে সংখ্যা কয়টা আছে? দুটো সংখ্যা আছে, সেজন্য লিখবো সংখ্যা দুটির মধ্য। তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখলাম, এখানে 6 আছে, এখানে 6 আছে। তারপরে অঙ্কতে যাব, এখানে 7 আছে, এখানে 7 আছে। আমরা তুলনা করতে পারবো না, তখন তারপরে এটা যাবো, এখানে 9 আছে, এখানে 5 আছে। তাহলে 9 আর 5 আলাদা, একই না। তাহলে আমরা দেখবো প্রথম যে অঙ্ক আছে সে স্থানের নাম কি? প্রথম যে অঙ্ক আছে সে স্থানের নাম হাজার। তাহলে আমরা হাজার লিখলাম, তুলনা করা যাচ্ছে না। তখন তারপর এটাতে যাবো, সে স্থানের নাম কি? শতক। শতক স্থানের অঙ্ক দেখলাম, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে হাজার ও শতক স্থানের অঙ্ক একই। এই একই লেখার পর দাঁড়িয়ে দিব। তারপর লিখবো কিন্তু দশক স্থানের অঙ্ক। কিন্তু দশক স্থানের অঙ্ক 5 থেকে 9 বড়, 5 থেকে 9 বড়। তারপর দেবো দাঁড়ি। দেওয়ার পরে নিচে লিখবো অতএব। দেখো অতএব আমরা লিখবো 6, 7, 9, 4 বড়। প্রথম যেটা আছে সেটা লিখলাম, কমা দিব। তারপর লিখবো 6, 7, 5, 8 ছোট, দাঁড়িয়ে দেবো। তাহলে আবার দেখো, তাহলে আমরা প্রথম অঙ্কটা লিখছি, কমা দিছি, তারপরে অঙ্কটা লিখছি। এটাকে দুটো সংখ্যা আছে সেজন্য লিখছি সংখ্যা দুটির মধ্য। প্রথম স্থানের নাম হাজার, তারপরে অঙ্ক নাম শতক, সেজন্য লিখলাম হাজার ও শতক স্থানের অঙ্ক একই। একই লেখার পর আমরা দাঁড়িয়ে দিব। তারপর লিখবো কিন্তু দশক স্থানের অঙ্ক, এটা একক, দশক। দশক স্থানের অঙ্ক 5 থেকে 9 বড়, দাঁড়িয়ে দিব। তারপর নিচে লিখবো অতএব এত বড়, কমা দিব, এত ছোট লেখা দাঁড়িয়ে দিব। নিচেটুকু মিশিয়ে দিলাম। এটা
2 নম্বর শেষ হলো। আমরা এখন 3 নম্বরটা লিখবো। দেখো 2 নম্বর কি হয়েছে তোমাদের? আচ্ছা 3 নম্বর লেখা আছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে আমরা উত্তর লিখবো আগে। তাহলে সমদ্বি ত্রিভুজ কি কাকে বলে? যে ত্রিভুজের, তাহলে আমরা লিখবো যে ত্রিভুজের, যে ত্রিভুজের দুইটি সমান, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা 3 নম্বর দিব, উত্তর লিখবো। লেখার পর লিখবো যে ত্রিভুজের দুইটি বাহু সমান, দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। উপরটুকু মিশে দিলাম, চিত্রটা উপরে দেখায় তাহলে দেখতে ভালো হবে। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এখন ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে আমরা কি করব, এরকম আগে দাগ দেব। তোমরা চিত্রটা সবসময় পেন্সিল দিয়ে আঁকাবে, চিত্রটা কি করবা, পেন্সিল দিয়ে আঁকাবে। তাহলে আমরা এরকম টান দিব, টান দিয়ে কি করব, এটা একটা এগোনে নিলাম, এখান থেকে এখান বন্ধ এগোনে নিলাম। কি বলছে, দুইটা বাহু সমান, তাহলে এটা একটা নিব, আর দুটো বাহু সমান নিব কি এইদিকে সমান নিব। তাহলে তোমাদের কম্পাস আছে না, কম্পাস এখানে ধরবা, ধরে এরকম দাগ দিবা, এখান থেকে কম্পাস দিয়ে এদিকে দাগ দিবা, আবার এইদিকে কম্পাস দিয়ে এইদিকে দাগ দিবা। যদি এইভাবে দাগ দাও তাহলে এখান থেকে যদি এখানে নিয়ে এসো, এখান থেকে যদি এখানে নিয়ে এসো তাহলে সমান হবে। যদি কম্পাস দিয়ে তোমরা এইভাবে দাগ দাও, এটা আগে দাগ দিছো, এটি দাগ দিছো, দাগ দেওয়ার পরে এই কম্পাস দিয়ে এরকম করে এখানে আঁকে নেবা, এই পাশ দিয়ে আঁকে নেবা। যখন মাঝখানে হবে এখান থেকে এখানে সমান, এখান থেকে সমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে তোমার এখানে লিখবা এ বি সি, নিচে লিখবা চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা 3 নম্বর কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলছি। যে ত্রিভুজের দুইটি বাহু, এই যে একটা বাহু, এই একটা বাহু, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এইভাবে আঁকাবো। আগে প্রথম আগে এখান থেকে এখানে দাগ দিব, তারপরে কম্পাস নিব, কম্পাস থেকে এখান থেকে স্থির এখান থেকে নিব, দিয়ে এখানে একটা দাগ দিব, টানবো, এখান থেকে আবার এখানে টানবো, টানার পরে যেখানে দুটার মাঝখানে যুক্ত হবে ওখান থেকে এখানে টেনে নিয়ে আসবো, এখান থেকে এখানে টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পর দেখো এই দুটা বাহু সমান হবে। তাহলে লিখবো চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। মিশে দিলাম, 3 নম্বরে মিশে দিলাম। আমাদের হয়ে থাকলে হাত তুলবা। তিন নম্বর শেষ। এখন আমরা যাবো 4 নম্বরে। 4 নম্বর কি আছে, ক খ আছে। তাহলে আমরা ক নম্বর দিব, দিয়ে দেখবো কি লেখা আছে, 1 4 1 4 2 9 1 4 2 9
8,0,0,8 নাম দিব। 6 নম্বর একটু ভালো করে লিখবো। 6 নম্বর কি আছে 5,0,7,0,9,0,2 তাই নাকি? এক লেখা আছে 4,2,9,8,0,0,8। পরেরটা কি আছে 5,0,7,0,9,0,2। দেখো এখানে কমা টমা কিছু দেওয়া নাই। যদি কমা না থাক 3 ঘর পর পর যদি কমা দেওয়া থাকতো তাহলে মিলন মিলন হতো। এখানে কমা দেওয়া না কিছু দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে কি দেশীয় পদ্ধতি। এটা কি দেশীয় পদ্ধতি। তাহলে দেশীয় পদ্ধতি আমাদের করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির ঘরে একটা পড়ছে, কোটির ঘরে একটা পড়ছে। তারপরে এটা দুটো ধরবো, এটা দুটো ধরবো, এটা একটা ধরবো, এই দুটো মিলে একটা। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কত আছে? এক আছে, এক আছে। তাহলে আমরা লিখবো 1 কোটি, 1 কোটি, 1 কোটি, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,42,000,000, 1,42,000,000 লক্ষ, 1,42,000,000 লক্ষ। কত আছে পরে 98, 98,000,000। দেখো আমরা কি দেবো, তাহলে আমরা এটা তুলে নেবো 1 নম্বর, 4 নম্বরটা তুলে নেবো, তার এর ক নাম্বার দিয়ে তুলে নেবো। তাহলে আমরা যেহেতু এখানে কমা নাই, কিছু দেওয়া নাই, তাহলে এটা মিলন মিলন না, এটা দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতি দিয়ে আমরা এটা করবো। তাহলে আমরা দেখবো একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এই কোটির ঘর এক আছে, তাহলে আমরা লিখবো 1 কোটি। তারপরে দুটাতে কি লক্ষর ঘর, দুটা মিলে লক্ষর ঘর। তাহলে এখানে কত আছে 42 আছে। তাহলে আমরা লিখবো 42,00,000। তাহলে 42,00,000, লক্ষ করে কি হয় হাজার, এই দুটো মিলে হাজার হয়। তাহলে এখানে কত আছে 98। তাহলে 98,000 শুধু 8 আছে, শতকের ঘর কিছু না, শূন্য আছে, শুধু 8 আছে, সেজন্য আমরা 8 লিখলাম। তাহলে 1,42,00,000,98,008। তারপর পরেরটা দেখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুতের ঘরে আছে, তাহলে এই দুটো মিশে কিসের ঘর লক্ষ, এই দুটো মিলে হাজার, এটা শতক, এই দুটো হচ্ছে একক, দশক, টান দেব। তাহলে এই দুটো মিলে আমরা কিসের ঘর লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ। তাহলে এখানে কত আছে 50। আমরা লিখবো 50,00,000, 50,00,000। তারপরে কত আছে হাজারের দুটা কি আছে 70 আছে। তাহলে আমরা 70 লিখবো, 70,000, 70,000। কত আছে 9 আছে। তাহলে 9 শত, শুধু 2 আছে, 2 শুধু 2 আছে। তাহলে আমরা কত লিখবো, দুটো মিলে কি হয় অযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, নিযুত, নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, অযুত আর হাজার মিলে হাজার হয়। তাহলে একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, অযুত আর হাজার মিলে হাজার হয়, শতক একটাই হয়, আর একক আর দশক মিলে একটা হয়। তাহলে আমাদের প্রথম কত আছে 50,00,000। তাহলে আমরা লিখলাম 50,00,000। লক্ষ পরে আছে কত হাজার। তাহলে কত আছে হাজার ঘরে কত আছে 70। তাহলে 70,902। 4 নম্বর শেষ। তোমাদের কি হয়েছে তোমার আক্তার হয়েছে? হয়ে গেলে হাত তুলবা তোমরা সবাই, লিখে দিলাম।
4 নম্বরে মিশিয়ে দিলাম। এখন 5 নাম্বার, 5 নাম্বার কি আছে? যোগ করো। এগুলো ভগ্নাংশের যোগ, দেখাচ্ছে যোগ করো। এগুলো কি দেওয়া আছে? ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে আমরা ক নাম্বার কিছু দেওয়া নাই, শুধু তো আছে 5 এর নিচে 6 যোগ উপরে 1 নিচে 3 যোগ উপরে 2 নিচে 5। ভগ্নাংশের নিচে অঙ্ককে কি বলে? হর। উপরেটাকে কি কি বলে? লব। তাহলে এখানে ভগ্নাংশের যোগ করার সময় আমরা হরগুলো আলাদা করে লিখবো। কি করব? ভগ্নাংশ যোগ করার সময় এই যে ভগ্নাংশের নিচে যেগুলো আছে হর, এই হরগুলো আলাদা করে লিখবো। ঠিকই আছে। তাহলে এখানে আছে 6, আমরা কমা দিব। এখানে আছে 3, তারপর কমা দিব। এখানে আছে 5, আমরা এগুলোকে লসাগু করব। এমন সংখ্যা দিয়ে ভাগ করব, অন্তত দুটা সংখ্যাকে ভাগ করে মিলতে হবে। দুটাকে অঙ্ককে ভাগ করে মিলতে হবে। এমন সংখ্যাতে ভাগ করব, দুটো অঙ্ককে ভাগ করে মিলতে হবে। তাহলে কি দিয়ে ভাগ করবো বলতো? আমরা 3 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে 6 ভাগ করব, কত হয়? 2। কমা আছে, কমা দিব। 3 দিয়ে 3 ভাগ করলে কত হয়? 1 হয়। কমা দিব। 3 দিয়ে কি 5 কে ভাগ করা যায়? যদি কোনো অঙ্ক দিয়ে এটা দিয়ে ভাগ করা হয়, যদি ভাগ না করা যায়, যেটা আছে আমরা সেটাই সরাসরি তুলে দিব। দেখো আর কি নিচে কোনো আছে? 2 আছে, 1 আছে, 5 আছে। এগুলোকে কি আর ভাগ করে মিলবে? যদি না মিলে তাহলে আমরা দেখবো নিচে এই যে সাইডে বাহিরে কি কি আছে সেটাকে দেখবো। উপরে 3 আছে, আমরা 3 লিখবো, গুণ চিহ্ন দেবো। তার নিচে 2 আছে, গুণ চিহ্ন দেবো। 1 আছে, 1 লিখবো, গুণ চিহ্ন দেবো, 5 দেবো। আমরা কি দিলে এ করছি? ভাগ করছি। দেখো ভাগ করে এটাকে মিলছে আর এটাকে মিলছে। তাহলে দুটাকে ভাগ করে মিলছে। এটাকে ভাগ করছি, এটাকে ভাগ করে করছি, দুটো মিলে গেছে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করছি, 6 ভাগ করছি, 2 আছে। 3 দিয়ে 3 ভাগ করছি, 1 আছে। 3 দিয়ে 5 ভাগ করা যায় না, এই জন্য 5 5-এ নামাবো। তাহলে বাইরে যে আর ভাগ করা যায় না। যদি ভাগ না করা যায়, বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। তাহলে উপরে 3 আছে, 3 লিখছি। এর নিচে 2 আছে, 2 লিখছি। 1 আছে, 1 লিখছি। 5 আছে, 5 লিখছি। এখন এই কটাকে গুণ করব। 2 দিয়ে 3 গুণ করব, 3 দুগুণ 6। 1 দেব 6 গুণ করব, 6 কে 6। 5 দ্বারা 6 গুণ করব, 5 6 30। আমরা এখানে 30। তাহলে লসাগু কত হলো? 30। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে এরকম লম্বা করে টান দিব। টান দিয়ে ঘরের জায়গা 30 লিখবো। তাহলে আমাদের লসাগু কত হয়েছে? 30 হয়েছে। আমরা এখানে 30 লিখলাম। লেখার পরে এই যে প্রথম যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের যে হর আছে, এই হর দিয়ে এই হরকে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 30-এ ভাগ করব। ভাগ করলে কত হয়? 5 হয়। 6 দিয়ে যদি 30-কে ভাগ করি তাহলে কত হবে? 5 হবে। সেই 5 দিয়ে উপরে যে লবকে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25, আমরা 25 লিখবো। দক্ষিণ আছে, দক্ষিণে দেবো। এই 3 দিয়ে 30-এ ভাগ করব, কত হবে? 10 হবে। 10 দিয়ে 1 গুণ করলে 10ই হবে। আবার দক্ষিণ আছে, দক্ষিণে দেবো। 5 দিয়ে 6 ভাগ করবো, 30-এ ভাগ করবো। 5 দিয়ে 30-কে ভাগ করব। তাহলে 5 দিয়ে 30-এ ভাগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। 5 6 30, 6 হচ্ছে। 6 দিয়ে এই লবকে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণ 12, সমান চিহ্ন দিব। এর নিচে 30 লিখবো। এখন এবারে যোগ করবো। দেখো 2 আর 0 যোগ করলে 2 হয়। 2 আর 5-এ 7, আমরা এখানে 7 লিখবো। লেখার পরে a1 a1 2, 2 আর 2 4। দেখো তাহলে আমার যোগ করে কত হলো? উপরে 47 হলো, নিচে 30 হলো। দেখো তো আমাদের ভগ্নাংশের সময়, দেখো ভগ্নাংশ যে লিখছি, দেখো উপরে কি বড় সংখ্যা আছে? নাই, ছোট আছে। নিচেও বড় সংখ্যা আছে। তাহলে আমরা ভগ্নাংশ যখনই থাকে করবো, উপরে যদি ভগ্নাংশ যদি লব যদি বড় থাকে, হর যদি ছোট থাকে, তাহলে আমরা এটাকে কি করবো? ভাগ করব। কারণ লব কোনো সময় বড় হবে না, লব সব সময় ছোট থাকবে। তাহলে 30 দিয়ে 47-এ ভাগ করব। ভাগ করলে কয়বার যাবে? একবার যাবে। একবার গেলে 30 হবে। বিয়োগ করব, 7 তার 3 বার দিলে 1, 17 হলো। তাহলে যেহেতু আমাদের লব কি আছে? বড় আছে, আমাদের লব বড় হবে, হওয়া যাবে না। সেজন্য উপরে বড় আছে, নিচে ছোট আছে। তাহলে থাকলে আমরা ভাগ করব। তাহলে 30 দিয়ে 47-এ ভাগ করব, কয়বার যাবে? একবার যাবে। 30 থেকে 30 বিয়োগ করলে 17 হবে। আমরা এই পাশে সমান চিহ্ন দিব, দিয়ে ভাগ ফল কত আছে?
এক আছে, ভাগফল এক আছে, আমরা এখানে এক লিখবো, টান দিব। এই যে ভাগশেষ যেটা আছে, ভাগশেষটা উপরে লিখবো, আর যেটাতে ভাগ করছি সেটা নিচে লিখবো। তাহলে দেখো, প্রথম আমরা এগুলো অঙ্ক তুলে নিচ্ছি, ভগ্নাংশ তুলে নিচ্ছি, নেওয়ার পর আমরা কি করতে হবে, এই হর গুলোকে আলাদা করে লিখতে হবে, লিখে এগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা কি করব, লসাগু করার সময় মনে রাখবো অবশ্যই দুটো সংখ্যাকে ভাগ করে মিলতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করছি 6 কে ভাগ করছি 2 আছে, 3 দিয়ে 3 ভাগ করছি 1 আছে, 3 দিয়ে 5 ভাগ করা যায় না, 5ই লিখছি। তাহলে আর যেহেতু ভাগ করা যায় না, তাহলে বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা গুণ করতে হবে। তাহলে 3 2 1 5, তাহলে 3 দুগুণ 6, 6 কে 6, 5 6 30, তাহলে আমাদের লসাগু হয়েছে 30। আমরা 30 লিখছি। এই হরকে হরকে ভাগ করতে হবে, এই হর দিয়ে এই হর ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 30 ভাগ করার কথা আছে 5 হয়েছে। এই 5 কে আবার কি 5 যদি বের আছে সেটাকে আবার লবকে গুণ করতে হবে। তাহলে 5 5 25 লিখছি, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিছি। 3 দিয়ে আবার 30 ভাগ করছি, কত আছে 10 আছে, 10 দিয়ে 1 গুণ করছি, 10 কে 10, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিছি। 5 দিয়ে 30 ভাগ করছি, কত আছে 6, 6 দিয়ে 2 গুণ করছি, 6 দুগুণ 12। তাহলে এই কয়টা যোগ করে হচ্ছে 47, নিচে 30 30 আছে। যেহেতু উপরে লব বড় হয়েছে সেক্ষেত্রে আমরা কি করবো, ভাগ করবো, 30 দিয়ে 47 ভাগ করবো, ভাগ করে 30 থেকে 30 আছে, বিয়োগ করে 17 আছে। আমরা এখানে নিচে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে ভাগফলটা প্রথম লিখবো, কারণ ভাগফল এটা পূর্ণ সংখ্যা। ভাগফলটা প্রথম লিখবো, লেখার পরে ভাগশেষটা উপরে লিখবো, আর যেটা যে ভাগ করছি সেটা নিচে লিখবো। তাহলে নিচে টাকা নেয়, আমি উত্তরটাই পাশে লিখে দিলাম। উত্তর 1 পূর্ণ 30 ভাগের 17। 1 পূর্ণ 30 ভাগের 17। ওটা কি হয়েছে? 5 নাম্বার কি হয়েছে? 5 নাম্বার হলে লিখে দেবো, কতটুকু লিখে দিলাম। দেখো আমরা 6 নাম্বার দেখবো। 6 নাম্বার কি দেওয়া আছে, বিয়োগ করো। 6 নাম্বার কি আছে, বিয়োগ করো। তাহলে আমরা তুলে নিই আগে, 13 বিয়োগ, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট 3 4 এর নিচে 4 এর উপরে 3, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে, উপরে 1 নিচে 5। দেখো আমাদের এখানে কি আছে, বিয়োগ করো, কিন্তু বিয়োগ করার মধ্যে কি আছে, যোগ করো। এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এগুলো কিন্তু বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইগুলো যখন থাকে আমরা এটাকে সরল অঙ্ক হিসেবে ধরে নিই। তাহলে যখন সরল অঙ্ক থাকবে তখন আমাদের প্রথম যে ব্র্যাকেট আছে, এই প্রথম বন্ধনী আছে, এগুলোর কাজ আগে করতে হয়, এগুলোর কাজ আগে করতে হয়। তাহলে যেহেতু এখানে আমাদের বন্ধনী দেওয়া আছে, প্রথম ব্র্যাকেট করে বলে, তাহলে প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে এটা কাজ আগে করে নেব। তাহলে আমরা সমান চিহ্ন দিব, প্রথম যেটা আছে সেটা লিখবো 13, বিয়োগ চিহ্ন দেবো, ব্র্যাকেট দিয়ে এরকম টান দিব। নাকি এগুলো কি বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো দেওয়া থাকলে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ হয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হয়। তো এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এরকম অনেকে থাকে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ওইগুলো থাকে। তখন আরো পরে যখন আসবে তখন তোমরা ওটা বুঝতে পারবা, ওটা বুঝাবো। তাহলে যেহেতু আমাদের প্রথম বন্ধনী দেওয়া আছে, এটা কাজ আগে করতে হবে, সেজন্য আগে 13 আছে 13 লিখলাম, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এখানে বন্ধনী দেওয়া আছে, বন্ধনী দিয়ে একটা টান দিলাম। দেখো এরকম অঙ্ক কি করছো, এই হরগুলো আলাদা করে লিখতে হয়, 4,5। দেখো দুটাকে ভাগ করে মিলতে হবে, তো এখানে কি আছে, ভাগ করে কি মিলা যাবে, মিলবে? 4 দিয়ে ভাগ করলে শুধু 4 কে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করলে শুধু 5 কে ভাগ করা যাবে। যদি ভাগ করে মিলে না মিলে, দুটাকে না মিলে, তাহলে আমরা এটা মিশে দেব। মিশে দিয়ে এটা কি কি আছে, 4 আছে আর 5 আছে, তাহলে 4 গুণন 5, তাহলে 4 আর 5 গুণ করলে কত হয়, 4 5 20, 20 হয়।
তাহলে 4 আর 5 এর লসাগু কত? 20। আমরা এখানে 20 লিখবো। আমরা কি করব? লসাগু কত হয়েছে? 20 হয়েছে। তাহলে 20 হওয়ার পরে আমরা কি করব? এই 4 দিয়ে 20 কে ভাগ করব। এই 4 দিয়ে এই হর দিয়ে হর ভাগ করব। তাহলে 4 দিয়ে 20 ভাগ করলে কত হয়? 5। 4 দিয়ে 20 ভাগ করলে 5 হয়। সেই 5 দিয়ে উপরে 3 গুণ করব। তাহলে 3 5 15। আমরা 15 দেব, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেব। এই 5 দিয়ে 20 ভাগ করব, কত হয়? 4। 4 দিয়ে 1 গুণ করলে 4 হয়। তাহলে সমান চিহ্ন দেব। যে এখানে 13 আছে 13 লিখবো, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেব। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যখন দুটো যোগ করব, এটা দুটা ভগ্নাংশ আছে, এই দুটো যোগ করলে দেখো ভগ্নাংশ কয়টা হয়? একটা হয়। ভগ্নাংশ একটা। একটা হলে কি ব্র্যাকেট দেওয়া দরকার আছে? না। সেজন্য আমরা কি করবো? এই দুটো যোগ করলে একটা যেহেতু ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে 15 আর 4 যোগ করলে কত হয়? 19। নিচে 20। তাহলে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটটা তুলে দিলাম। তাহলে উপরে কত হলো? 19, নিচে 20 হলো। নিচে 20 হলো। এখন আমরা বিয়োগ চিহ্ন লসাগু করব। তাহলে যেহেতু দেখো এখানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এর নিচে কোনো কিছু আছে? না থাকলে আমরা মনে মনে কি করব? 1 ধরে নেব। তাহলে 1 আর 20 এর লসাগু ভাগ করে কি মিলবে? তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা লসাগু 20 করব। তাহলে 1 দিয়ে 20 ভাগ করব, ভাগ করলে কত হয়? 20 হয়। সে 20 দিয়ে 13 গুণ করব। তাহলে 20 13 দিয়ে গুণ করি, 0 3 দুগুণ 6। 1 দিয়ে শূন্য করলে 0, 2 একে 2, 0 6 2, 0 2 0 6 2। তাহলে এই 1 দিয়ে 20 গুণ করলে কত? 1 দিয়ে 20 ভাগ করলে কত হয়? 20 হয়। 20 দিয়ে 13 গুণ করতে হবে। তাহলে কত হবে? 260। বিয়োগ চিহ্ন দেবো। 20 কে 20 ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে 19 গুণ করলে 19 হয়। এখন নিচে লিখলে দেখা যাবে না, আমরা কি উপরে মিশে দেবো না এই পাশে করে দেবো? আচ্ছা এই পাশে করে দিই। তাহলে আমরা 260 থেকে 19 বাদ দিব। এখানে সমান চিহ্ন দেবো, নিচে জায়গা নেই, এই পাশে লিখলাম। তাহলে 260 থেকে 19 বাদ দিলে কত হয়? 241। নিচে 20। দেখো তো আমাদের উপরে কি লব কি বড় আছে না? তাহলে বড় থাকলে আমরা কি করব? ভাগ করব। তাহলে 241 কে ভাগ করব। 241 কে ভাগ করব। তাহলে আমরা 20 দিয়ে, এটা দুটো অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক নিব, 24 আছে। তাহলে আমরা 1 বানিলাম, 20 কে 20। তাহলে এখানে 4 নিব, বিয়োগ করে 4 হয়, এই 1 এটি নিয়ে আসবো। তাহলে 20 দিয়ে 40 এ করবো। তাহলে 20 দুগুণ 40, হ্যাঁ কত? 1। তাহলে আমরা সমান চিহ্ন দিব দিয়ে কি বলছি? ভাগফলটা আগে লিখবো, 12 লিখবো, টান দিব। ভাগশেষটা উপরে লিখবো, আর যেটাতে ভাগ করবো সেটা নিচে লিখবো। তাহলে আবার দেখো প্রথম কত আছে? 13 আছে, বিয়োগ চিহ্ন দেওয়া আছে, প্রথম ব্র্যাকেট দেওয়া আছে, উপরে 3 আছে, নিচে 4 আছে, যোগ চিহ্ন দেওয়া আছে, উপরে 1 নিচে 5, ব্র্যাকেট দেওয়া শেষ করলাম। এখন যেহেতু ব্র্যাকেটের আছে, তাহলে এটা আমরা ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। যখনই ব্র্যাকেট দেওয়া থাকবে, বিয়োগ থাকলেও সমস্যা নাই, কিন্তু আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটের আগে এগুলো লসাগু করব। তাহলে প্রথম 13 আছে, 13 লিখলাম, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম, এর পাশে ব্র্যাকেট দিলাম, দিয়ে টান দিলাম। তাহলে 4 আর 5 আলাদা করে লিখছিলাম, কিন্তু কোনো ভাগ করে যায় না, ভাগ করা যায় না, সেজন্য কি করলাম? ওই দুটা গুণ করলাম। গুণ করে কত হয়েছে? 4 5 20, 20 হয়েছে। আমরা এখানে নিচে 20 লিখলাম। তাহলে 4 দিয়ে 20 ভাগ করছি, কত হয়েছে? 5 হয়েছে। এই 5 দিয়ে 3 গুণ করছি, কত হয়েছে? 3 5 15, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিছি। 5 দিয়ে 20 ভাগ করছি, কত আছে? 4 হয়েছে। 4 দিয়ে 1 গুণ করে 4 হয়েছে। তাহলে আবার সমান চিহ্ন দিছি, 13 13 লিখছি, লেখার পর এই দুটো যোগ করছি, যোগ করে একটা ভগ্নাংশ হয়, ওই জন্য ব্র্যাকেটের দরকার নাই, ব্র্যাকেট তুলে দিয়ে এই দুটো যোগ করে কত হয়েছে? 15 আছে 19, নিচে 20 আছে 20 লিখছি। এখন আমরা বিয়োগ করব। দেখো 13 লেখা আছে,
এর নিচে কোনো দেওয়া নাই, হর দেওয়া নাই, তাহলে আমরা মনে মনে 1 দিয়ে হর ধরে নেব। তাহলে 1 হরের জায়গায় এখানে 1 আছে, এখানে 20 আছে, তাহলে 1 আর 20 ভাগ করে মিলবে না, সেজন্য 1 আর 20 এর লসাগু 20 হয়েছে। তাহলে 1 দিয়ে 20 ভাগ করলে 20 হয়েছে, 20 দিয়ে 13 কে গুণ করলে 13 দিয়ে 20 গুণ করলে 260 হয়, বিয়োগ শূন্য দিছি, 20 দিয়ে 20 ভাগ করলে কত হয়? 1 হয়, 1 দিয়ে 19 গুণ করলে 19 হয়। তাহলে এই দুটো বিয়োগ করে কত হয়েছে? এখানে লিখছি, নিচে জায়গা নাই সেজন্য এখানে লিখছি, বিয়োগ করে হয়েছে 241, 241, নিচে 20 আছে। যেহেতু লব বড় হয়েছে তাহলে আমরা এটা কি করব? ভাগ করব। তাহলে এখানে 20 দিয়ে 241 ভাগ করছি, তাহলে এখানে দুটো অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক নিচ্ছি, তাহলে 24 হয়েছে। তাহলে 20 কে 20 বিয়োগ করে এখানে 4 আছে, এখানে যে 1 আছে সেই 1টা নিচে নিচ্ছি, নিয়ে কত হয়েছে? 41 হয়েছে। তাহলে 20 দিয়ে 20 ঘর নামাতে পারো, 20 কে 20, 20 দুগুণ 40, তাহলে 2 বার দিয়ে 40 দিছি, দিয়ে বিয়োগ করে 1 হয়েছে। এখন যদি তার অঙ্ক নেই পাশে, তাহলে আমরা সমান চিহ্ন দিব, দিয়ে ভাগফল কত হয়েছে সেটা আগে লিখবো। ভাগফল 12 হয়েছে, 12 লিখছি, লেখার পর টান দিয়ে ভাগ শেষটা উপরে লিখবো, আর যেটাতে ভাগ করছি সেটা নিচে লিখবো। এটাই উত্তর। উত্তর 12 পূর্ণ 20 ভাগে 1, 12 পূর্ণ 20 ভাগে 1 লেখা হয়েছে। নাসুমা আক্তার পিছিয়ে দিলাম। সবগুলো পিছিয়ে দিলাম। ছয় নম্বর শেষ, এখন আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে কি দেওয়া আছে দেখবো, সমাধান করো, সমাধান করো লেখা আছে, সমাধান করো। ক নাম্বার দিব, ক নাম্বার দিব, দিয়ে লিখবো পড়বো। এখন তোমার প্যান্টের মূল্য 60-এর মূল্যের 3 গুণ, প্যান্টের মূল্য 60-এর মূল্য, 60-এর যা মূল্য আছে তার থেকে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। তুমি একটি শার্ট ও একটি প্যান্ট কিনেছো, তুমি একটা শার্ট এবং একটা প্যান্ট কিনেছো, শার্টের মূল্য 342 টাকা হলে একটি শার্ট ও একটি প্যান্ট কিনতে তোমার কত টাকা লেগেছে হবি? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখতে হবে শার্টের মূল্য কত দেওয়া আছে। তাহলে আমরা লিখি একটি, এখানে 60-এর মূল্য দেওয়া আছে, আমরা 60-এর মূল্য লিখি। একটি শার্টের মূল্য কত দেওয়া আছে? 342 টাকা। একটি শার্টের মূল্য কত দেওয়া আছে? 342 টাকা, 342 টাকা আছে। এখানে কি দেওয়া আছে? তোমার প্যান্টের মূল্য 60-এর মূল্য 3 গুণ। তাহলে আমরা লিখি যেহেতু একটি প্যান্টের মূল্য, যেহেতু একটি প্যান্টের মূল্য একটি শার্টের মূল্যের 3 গুণ, তাহলে আমরা কি লিখবো? প্রথম কি আছে? একটি শার্টের মূল্য আছে, তাহলে আমরা লিখবো একটি শার্টের মূল্য 342 টাকা। আমরা তারপর লিখবো যেহেতু একটি প্যান্টের মূল্য একটি শার্টের মূল্যের 3 গুণ, সেটা আগে লিখতে হবে 3 গুণ। এখন আমরা লিখবো অতএব প্যান্টের মূল্য বের করব, প্যান্টের মূল্য ব্র্যাকেট দেবো। প্যান্টের মূল্য বের করতে হবে না? তাহলে প্যান্টের মূল্য বের করতে কি হবে? আগে 60-এর মূল্য দেওয়া আছে, 60-এর মূল্য থেকে যেহেতু 3 গুণ বেশি, তাহলে আমাদের আগে 60-এর মূল্য কত আছে সেটা দেখতে হবে। তাহলে লিখবো অতএব প্যান্টের মূল্য 60-এর মূল্য গুণন 3, এখানে টাকা লিখবো। দেখো আবার দেখো, তাহলে আমরা এখানে 60-এর মূল্য দেওয়া আছে, আমরা 60-এর মূল্য লিখলাম 342 টাকা। যেহেতু এখানে দেওয়া আছে একটি প্যান্টের মূল্যে 60-এর মূল্যে 3 গুণ,
তাহলে আমরা লিখবো যেহেতু একটি প্যান্টের মূল্য একটি শার্টের মূল্য 3 গুণ, 3 গুণ সেটা লিখতে হবে না, কয় গুণ? 3 গুণ। এখন আমরা 3 গুণ লেখার পরে আমরা এখন প্যান্টের মূল্য বের করতে হবে। তা আমরা লিখবো অতএব প্যান্টের মূল্য দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে লিখবো শার্টের মূল্য, যেহেতু আমাদের শার্টের মূল্য তো আছে, শার্টের মূল্য থেকে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে লিখবো শার্টের মূল্য গুণন 3 দিব, এ পাশে টাকা লিখবো। তাহলে আমরা এখন সমান চিহ্ন দেবো। শার্টের মূল্য কত দেওয়া আছে? 342 টাকা, 342 গুণন 3 দিব, ব্র্যাকেট দিয়ে এখানে টাকা দিব। তাহলে 342 গুণন 3 দিয়ে টাকা দিব। তাহলে আমরা গুণ করি, সমান চিহ্ন দিব, 3 দিয়ে 2 গুণ করি, 3 দুগুণ 6, 3 4 12, 2 আর থাকলো 1, 3 3 9 রাখে 10, 1026 টাকা। তাহলে গুণ করে কত হলো? 1026 টাকা। দেখো একটি শার্টের মূল্য 342 টাকা। আমরা লিখবো যেহেতু একটি প্যান্টের মূল্য একটি শার্টের মূল্যের 3 গুণ, এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখবো 3 গুণ লিখবো। লেখার পর লিখবো অতএব প্যান্টের মূল্য আমাদের বের করতে হবে। প্যান্টের মূল্য বের করতে গেলে কি করা লাগবে? যেহেতু বলছে শার্টের মূল্য 3 গুণ, তাহলে আমাদের এখানে শার্টের মূল্য আগে লিখতে হবে, শার্টের না মূল্য লিখতে হবে, শার্টের মূল্য গুণন 3। আমাদের যেহেতু শার্টের মূল্যের সাথে 3 গুণ করতে হবে, তাহলে শার্টের মূল্য গুণন 3, এবার টাকা লিখবো। তাহলে শার্টের মূল্য দাম কত? শার্টের মূল্য কত দেওয়া আছে? 342। আমরা এখানে 342 লিখবো, লেখার পরে গুণন 3 দিব। তাহলে গুণ করে কত হলো? 1026 টাকা। এটা কিসের মূল্য? প্যান্টের মূল্য। আমরা উপরটুকু মিশিয়ে দিলাম, সংক্ষেপেও করতে পারি, এরপরে এখন সংক্ষেপেও করতে পারি এবং অন্যভাবেও করতে পারি। তাহলে আমাদের এখানে কি লিখবো? তাহলে একটা প্যান্টের মূল্য কত বাড়ালো? একটি প্যান্টের মূল্য কত বাড়ালো? 1026 টাকা। তারপরে একটি শার্টের মূল্য কত আছে? 342 টাকা। টান দিব। তাহলে এখানে কি লেখা আছে? কিনতে তোমার কত টাকা লেগেছে? তাহলে মোট লেগেছে যোগ করো, 6 আর 2 8, 4 আর 2 6, 3 3 1 একই, 1368 টাকা। 1368 টাকা, এটাই উত্তর। 1368 টাকা। তোমরা একবারে সংক্ষেপে লিখতে পারো, মোট লেগেছে 1026 যোগ 342 টাকা, যোগ করে 1368 টাকা লিখতে পারো, কিংবা এভাবেও লিখতে পারো। তাহলে আমরা প্রথম প্যান্টের শার্টের মূল্য কত দেওয়া আছে সেটা লিখবো। তারপর লিখবো যেহেতু প্যান্টের মূল্যে একটি প্যান্টের মূল্য একটি শার্টের মূল্য 3 গুণ, অতএব প্যান্টের মূল্য ব্র্যাকেট দিব, লিখবো শার্টের মূল্য গুণন 3, ব্র্যাকেট শেষ করে লিখবো টাকা। তারপরে শার্টের মূল্য কত দেওয়া আছে? 342 গুণ দিয়ে 3 দেবো, গুণ করে কত হলো? 1026 টাকা। তাহলে একটি প্যান্টের মূল্য বাড়ালো 1026 টাকা, আর একটা শার্টের মূল্য তো দেওয়া আছে 342 টাকা, দুটো মিলে হলো 1368 টাকা। তাহলে এটা উত্তর 1368 টাকা। 1368 টাকা। হাতের ক নম্বর লিখে দিলাম, হয়েছে তো? নাম্বার কি দেওয়া আছে দেখো, একটি রাবারের দাম 3 টাকা, একটি রাবারের দাম 3 টাকা, একটি বল পেনের দাম 5 টাকা। তাহলে কি বলছে? একটি রাবারের দাম 3 টাকা, একটি বল পেনের দাম 5 টাকা।
15টি রাবারের দামে সমান টাকা দিয়ে কতটি বল পেন পাওয়া যাবে? তাহলে কি লেখা আছে? একটি রাবারের দাম 3 টাকা, একটি বল পেনের দাম 5 টাকা। তো আছে 15টি রাবারের দামে, তাহলে আমাদের কি করতে হবে? আগে 15টা রাবারের দাম কত টাকা সেটা আগে বের করতে হবে, তাই না? বলছে কি 15টি রাবারের দামের সমান টাকা দিয়ে কতটি বল পেন কেনা যাবে। তাহলে আমাদের কতটি রাবারে বলছে? 15টি রাবার। তার মানে 15টি রাবারের দাম আগে বের করতে হবে। বের করতে গেলে কি করতে হবে? আগে একটি রাবারের দাম কত সেটাকে বের করতে হবে। একটি রাবারের দাম কত সেটা বের করতে হবে। তাহলে একটি রাবারের দাম, একটি রাবারের দাম 3 টাকা। একটি রাবারের দাম কত টাকা? 3 টাকা। তাহলে কয়টি রাবার কথা বলছে? 15টি। তাহলে 15টি রাবারের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 15টি রাবারের দাম 15 গুণন 3 টাকা। তাহলে 3 15 45 টাকা। তাহলে বলছে 15টি রাবারের দামে সমান 15টি রাবারের দাম কত হলো? 45 টাকা। তাহলে 45 টাকা দেন কয়টি বল পেন কেনা যাবে? তাহলে আগে দেখতে হবে একটি বল পেনের দাম কত। তাহলে আমাদের মোট টাকা কত হয়েছে? 45 টাকা দিয়ে। তাহলে 45 টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে? তাহলে আগে দেখতে হবে একটি কলমের দাম কত? 5 টাকা। তাহলে 45 টাকা দিয়ে কয়টি পাওয়া যাবে? তাহলে 5 দিয়ে 45 থেকে ভাগ করব, 9 5 9 45। তাহলে 45 টাকা আছে, এটি কয়টা রাবারের দাম আছে? 15টি রাবারের দাম। তাহলে আমরা এখানে লিখবো অতএব 15টি রাবারের দামের 15টি রাবারের দামে 9টি বল পেন পাওয়া যাবে। দেখো আগে কি বলছে? একটি রাবারের দাম কত? একটি রাবারের দাম 3 টাকা, অতএব 15টি রাবারের দাম 3 × 45 টাকা। তাহলে 15টি রাবারের দামের সমান কত বলছে? তাহলে 15টি রাবারের দাম কত আছে? 45 টাকা। তাহলে 45 আমাদের হচ্ছে কত? মোট 45 টাকা। তাহলে 45 টাকাতে কয়টি বল পেন পাওয়া যাবে? তাহলে আমাদের মোট টাকা 45 টাকা। 5 টাকা, একটা বল পেনের দাম কত? 5 টাকা। তাহলে 5 দিয়ে 45 করলে 9 5 9 45। তাহলে অতএব লিখবো 15টি রাবারের দামে 9টি বল পেন পাওয়া যাবে। উত্তর এখানে লিখে উত্তর 9টি। শেষ হয়েছে? আচ্ছা সময় শেষ। আজকের মতো এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন তোমাদের ইংরেজি স্যার আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুরবানির গোশত খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা। সবাই ভালো আছেন তো নাকি? গরু মাংস শেষ সবার? গরু মাংস শেষ? গরু মাংসর সাথে সাথে পরাগুলো যেন খেয়ে ফেলায়েন না, সাথে সাথে একটু পড়েন, ঠিক আছে? আপনি সবাই ভালো আছেন তো? দেখি যারা ভালো আছেন হাত তোলেন। যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ হাত তোলেন, দেখি কেমন আছেন। আচ্ছা, আজকে তোমাদের শীত না, মামুন ভাই শীত নিয়ে গেছে। মামুন ভাই শীত নিয়ে গেছে। রুপি অ্যাডমিশন ও পকেটে তুলে নিয়ে গেল নাকি? তো সবাই শোনেন, আজকে সবাই 29 তারিখে শীটটা বের করেন। 29 তারিখে তোমাদের ইংরেজি শীটটা যে সলভটা হবে সেটা আজ করে দিব।
29 তারিখে আসলে কভার পৃষ্ঠার উপরে লেকচার দেওয়া ছিল। কভার পৃষ্ঠায় কি কি আছে, শব্দের অর্থ, মেক সেন্টেন্স, তারপরে কিছু প্রশ্ন, এগুলো বর্ণনা করা হয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের ইংরেজি বইয়ের নাম লিখতে পারো তোমরা? ইংরেজি বইয়ের নামটা কিভাবে লিখতে হয় সেটা কি পারো? ইংরেজি বইয়ের নামটা এভাবে লিখতে হবে। প্রথমে দেখো, 1 নাম্বার অ্যান্সার দা কোশ্চেনে বলছে হোয়াট ইজ দা নেম অফ ইউর ইংলিশ বুক। তোমার ইংরেজি বইয়ের নাম কি? ভালো করে শোনো, তোমার ইংরেজি বইয়ের নাম কি? সেই ক্ষেত্রে অ্যান্সার দিয়ে লিখতে হবে, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন করছে, দা নেম অফ মাই ইংলিশ বুক ইজ, এইটু লিখে নিচের দিকে একটু যাও, মনোযোগ দিয়ে দেখবা, ENGLISH, ইংলিশ লিখছি দেখো তো, সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ইংলিশ একটু ফাঁকা ফাঁকাতে লিখবা, যাতে এর এই একটা ওয়ার্ডের নিচে দুইটা ওয়ার্ড আছে। যেমন ধরো ERN এর নিচ থেকে লিখতে হবে FOR, ফর। এবার GRL আছে না, এই দুইটা লেটারের মাঝখান থেকে টুডে, TODAY, টুডে। দেখো তো এইখানে উপরে একটা ওয়ার্ড বড় করে লিখছি, সবগুলো ক্যাপিটাল লেটার, নিচে দুইটা ওয়ার্ড আছে একটু ছোট করে, এই ওয়ার্ডের নিচেই আছে কিন্তু বাইরে যায় না। তোমরা এমন ভাবে লেখো এটা লাইনের বাইরে চলে যায়। আচ্ছা, এবার DA, টুডে আছে না, DR এর মাঝখান থেকে লিখবো CLASS, ক্লাস। এবার বইতে এভাবে বড় করে দেওয়া আছে, তোমরা বড় করে দিলেও দিবা অথবা ছোট করে দিলেও হবে। অর্থাৎ এটার অর্থ দাঁড়ালো, দ্য নেম অফ মাই ইংলিশ বুক ইজ ইংলিশ ফর টুডে। আমার ইংরেজি বইয়ের নাম হয় আজকের জন্য ইংরেজি দ্বিতীয় শ্রেণী। এইটুকুর বাংলা ইংলিশ ফর টুডে ক্লাস 2, এইটুকুর বাংলা হচ্ছে আজকের জন্য ইংরেজি দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে লেখা আছে হোয়াট আর দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ বুক। B নাম্বার প্রশ্ন, ভালো করে শোনো, বলছে হোয়াট আর দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ বুক। তোমার ইংরেজি বইয়ের লেখকগণের নামগুলো কি কি? ভালো করে শোনো, তোমার ইংরেজি বইয়ের লেখকগণের নামগুলো কি কি? তাহলে এখানে যদি রাইট দ্বারা থাকতো, ডাব্লিউএস কোশ্চেন না দিয়ে শুধু যদি বলতো রাইট দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ বুক, তোমার ইংরেজি বইয়ের লেখকগণের নাম লেখো, তখন শুধু নামগুলো লিখতে পারতা। কিন্তু প্রশ্ন সাজিয়ে দিছে অনেক বড় করে, যে হোয়াট আর দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ বুক, তোমার ইংরেজি বইয়ের লেখকগণের নামগুলো কি কি? তাহলে এভাবে আগে প্রশ্নটা তুলতে হবে, পুরোটাই তুলে করতে হবে। সবাই দেখো, B নাম্বারটা এভাবে লিখবা, দা নেমস অফ দ্য রাইটার্স অফ মাই ইংলিশ বুক, ইংলিশ বুক। এখন তোমাদের একটা ভুল আছে, সেই ভুলটা আজকে ভালো করে ঢুকাই নাও মাথার ভিতরে, যে ওই ভুলটা কোথায় হয়। এখানে ভালো করে খেয়াল করো, দা নেমস অফ দ্য রাইটার্স অফ মাই ইংলিশ বুক, আমার ইংরেজি বইয়ের লেখকগণের নামগুলো। এখন যে লেখকগণ বলছি আবার নামগুলো বলছি, তার মানে দেখো তো রাইটারের সাথে ওয়েস আছে, আবার নেমস এর সাথে ওয়েস আছে, দুইটাই প্লুরাল হয়ে আছে। তাহলে আমরা কি এখানে ইজ দিব? এখানে ইজ হবে কি বলো তো তুবা? এখানে ইজ হবে, যেহেতু এখানে প্লুরাল, লেখকগণ 4 জন, প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারবো না। তোমরা মনে করতেছো স্যার এখানে ইংলিশ বুক, যার কারণে এখানে আমরা ইজ দিব। ইংলিশ বইয়ের নাম লিখতে বলে নাই তো, তোমার ইংরেজি বইয়ের লেখকগণের নাম লিখতে বলছে, যার কারণে ইংলিশ বুক মনে ভুলে ইজ লেখো তোমরা। এখানে হবে ইংলিশ বুক আর, এখানে লিখতে হবে আর। আর লেখার কারণ এই যে
নেমস আর হচ্ছে রাইটার্স। এখন আর দেওয়ার পরে আমরা তো একটা নাম লিখবো না, তাহলে এখন দেখা আছে বইয়ের লেখা আছে এম এস, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা। এম এস কিন্তু এক শব্দ না, এক ওয়ার্ডের মতো না, এটা আলাদা সংক্ষিপ্ত বর্ণ। এম এস হক, এইচ ও কিউ ইউ হি ই, হক। ভালো করে শুনো, এম এস হক। তারপরে ইয়াসমিন বানু, ওয়াই এ এস এম আই এন, ইয়াসমিন বি এ এন ইউ, কমা। এখানে কিন্তু নামগুলো কখনো আমরা ছোট হাতে লিখতে পারবো না, পারবো? আচ্ছা, তারপরে আবার কমা ব্যবহার করে এমডি, এমডি আব্দুর রাজ্জাক, এমডি এ বি ডি ইউ আর, আব্দুর আর এ ডবল জেড এ কিউ ইউ ই, ঠিক আছে? এমডি আব্দুর রাজ্জাক। শেষে আরেকটা নাম আছে, এখন আর কমা ব্যবহার করতে পারবো না, আরেকটা নাম আছে, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এন্ড, শেষেরটার জন্য। এবং কে আছে? নাইনা শাহজাদি, নাইনা এস এইচ এ এই, শাহ জেড এ ডি আই। তাহলে আমি আবারও বলতেছি, the names of the writers of my English book are M.S. Haq, Yasmin Banu, M.D. Abdul Razzaq and নাইনা শাহজাদি। এখানে এই যে আরটা ব্যবহার করছে চারটা নামের জন্য। তাহলে কি বুঝতে পারছো এই কথাটা কেন আর ব্যবহার করলাম? তোমরা মনে ভুলে আমি আজকে বুঝাই দিলাম না, যারা বুঝছো তারাও ভুল করো, যারা না বুঝছো তারাও দেখা যাচ্ছে পরীক্ষাতে ধাম করে ইজ লিখে ফেলছে, মনে করতেছে মাই ইংলিশ বুক ইজ এম.এস. হক, ইয়াসমিন বানু, আব্দুর রাজ্জাক এন্ড নাইনা শাহজাদি। তাই হবে কি মাই ইংলিশ বুক আর হবে এই যে ইংরেজি বইয়ের লেখকগণ, এটা একটু খেয়াল করো। আচ্ছা, তারপরে আমরা যাব সি নাম্বার প্রশ্ন, হু ইজ নাইনা শাহজাদি? নাইনা শাহজাদি কে? নাইনা শাহজাদি তোমার আন্টি? কে? চাচাতো বোন? আর পরিচয় কি? আমি তো আর পরিচয় খুঁজে পাচ্ছি না। আমরা যদি জানতাম যে হোয়াট ইজ নাইনা শাহজাদি, নাইনা শাহজাদি কি করে, কি করে, তখন তোমরা বলতে স্যার নাইনা শাহজাদি ইজ এ রাইটার। তো এখানে ওই কে ওর পরিচয় দিতে হবে। তাহলে কেউ পারবা? এটা কেউ যদি পারো আমাকে একটু হাত তুলে দেখাও, কেউ যদি পারো। হোয়াট ইজ নাইনা শাহজাদি? এটা হচ্ছে নাইনা শাহজাদি ইজ এ রাইটার, কিন্তু হু ইজ নাইনা শাহজাদি? তাহলে আমরা কি হু ইজ নাইনা শাহজাদি ওর পরিচয় চাইছি। তোমাকে যদি বলি হু আর ইউ, ভালো করে শুনো, তোমাকে বলছি হু আর ইউ, তুমি কি করো? তুমি লাভ দিয়ে বলতেছো স্যার আই এম এ স্টুডেন্ট। তাহলে কি উত্তর সঠিক হয়েছে? তাহলে স্টুডেন্ট বলা যাবে? তোমাকে বলছি হু আর ইউ, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন বলবা আই এম অমিত, ঠিক আছে? তখন কি বলা যাবে? আই এম এ স্টুডেন্ট। আর যখন বলবো হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট আর ইউ, তুমি কি করো, তখন আই এম এ স্টুডেন্ট। অনুরূপ ভাবে তোমাদের আজকে প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ হু ইজ নাইনা শাহজাদি? নাইনা শাহজাদি কে, ওর পরিচয় দাও। তাহলে আমরা মোটামুটি জানি নাইনা শাহজাদি ইজ এ রাইটার অফ মাই ইংলিশ বুক। নাইনা শাহজাদি আমার ইংরেজি বইয়ের একজন লেখিকা। তাহলে এইভাবে লিখতে পারো, এই নাম্বার অ্যান্সার দিয়ে নাইনা এস এইচ এ এ শাহ জেড এ ডি আই, নাইনা শাহজাদি ইজ এ রাইটার। এইটুকু আমরা জানি নাইনা শাহজাদি ইজ এ রাইটার। এবার কোন জায়গার রাইটার? বিশ্বকবি, পল্লী কবি, জাতীয় কবি? আসলে একটা বই লিখছে, মানে আমাদের ইংরেজি বইটা লিখছে, সেই জন্য একটা প্রিপজিশন যুক্ত করে লিখবো অফ মাই ইংলিশ বুক, অফ মাই ইংলিশ বুক। তাহলে এটার অর্থ দাঁড়ালো যে নাইনা শাহজাদি আমাদের ইংরেজি বইয়ের একজন লেখিকা। আচ্ছা, এটা গেল। এবার আমরা 2 নম্বরে যাব। সবাই কি তুলে নিছো? সবাই কি তুলে নিছো? তাহলে আমি একটু মিশাই, উপরেরটা মিশালাম। আচ্ছা, 2 নম্বরে যাব। 2 নম্বর দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। ভালো করে শোনো। তাহলে ইংরেজিতে অনুবাদ বলছে আমি 2য় শ্রেণীতে পড়ি। তাহলে এই বাক্যের মধ্যে কে পড়ে? কর্তাকে। 2য় শ্রেণী পড়বি না আমি পড়বো?
তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে দিলাম আই। তাহলে এই বাক্যের মধ্যে এবার মূল ভাবটা কি? দ্বিতীয় শ্রেণী মূল ভাব না পড়া মূল ভাব? পড়া মানে পড়তে সময় লাগে। আমি এর আগে শিখেছিলাম কোনো কিছু পড়া হওয়া, খাওয়া যাওয়া, দেওয়া নেওয়া, নাচা গাওয়া, মানে যার মধ্যে সময় থাকবে সেটা পড়া। তো এখানে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, শ্রেণীতে সময় না কিন্তু পড়তে সময় লাগে, সেই ক্ষেত্রে লিখবো আই রিড, আর ই এ ডি, রিড। এবার দ্বিতীয় শ্রেণীতে ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এবার বলছে না, বি নাম্বারে কি বলছে? না, না মানে কি? নো, আগে লিখে দিলাম, নো দিয়ে কমা দিছি, না। এবার বলছে ইহা ঠিক নয়, তাহলে কি বলবেন? নো আই এম নট। আমি কি বলবো? না এটা ঠিক না, আমি কি বলবো? নো আই এম নট। নো আই এম নট, তোমরা মনে ভুলে লেখো নো আই এম নট, তার মানে কি? না আমি না। আমি বলছি না ইহা ঠিক নয়, সেই ক্ষেত্রে নো, ইহার ইংলিশ হচ্ছে ইট। তোমরা মনে ভুলে এই ইটটা বড় হাতের দাও। এই যে কমা ব্যবহার করছি, কমার পরে বড় হাতের হবে না। তাহলে নো ইট ইজ নট, না ইহা নয়। ঠিক আছে? এবার বলছে হ্যাঁ এটা ঠিক, তার মানে কি? ইয়েস মানে হ্যাঁ এটা ঠিক, ঠিকের ইংলিশ হচ্ছে রাইট। তাহলে আমরা বলবো ইয়েস কমা ইট ইজ রাইট, ইয়েস ইট ইজ রাইট, হ্যাঁ এটা ঠিক। আবার তোমার যদি বলে তুমি শুধু ঠিকই শিখছো, তোমার স্যার ঠিক শিখেছে, তোমার বাবা বললো আচ্ছা বলো তো হ্যাঁ এটা রং, অথবা না এটা ঠিক না, এটা রং, এটাই বললো না এটা রং, তখন কি বলবেন? না এটা ভুল, তখন লিখতে হবে নো ইট ইজ রং, ইয়েস ইট ইজ রং, হ্যাঁ এটা ভুল। মানে কিছু কিছু নিজেরা বানাবা, খালি ছাত্রদের আশা থাকলে হবে, ছাত্রদের থেকে বানিয়ে নিবা। আচ্ছা তারপরে যাই দেখি, 2 ইন্টু বাংলা, বাংলায় বলো, বাংলা শব্দের অর্থ লেখো। ঠিক আছে? যেমন বলছে প্রেসক্রাইবড, দেখো আমি আপনাদের বলছিলাম প্রেসক্রাইব হচ্ছে ভার্ব, মানে কোনো কিছু নির্দেশ দেওয়া। আর প্রেসক্রাইবের সাথে ইডি থাকলে, ভার্বের সাথে ইডি থাকলে এটা কিন্তু আর ভার্ব থাকে না, নির্দেশিত, নির্ধারিত। তাহলে এখানে বলছে প্রেসক্রাইবড, তখন আমরা লিখবো নির্দেশিত। 3 নাম্বার নির্দেশিত। এবার বলছে ইলাস্ট্রেশন, এটাও নাউনের কাজ করছে, টিআইওএন। যদি কোনো ভার্বের শেষে টিআইওএন থাকে, এসআইওএন থাকে, এমইএনটি থাকে, এগুলো বড় হলে তোমাদের লাগবে, এদের ভার্ব হয়। তো এখানে বলছে ইলাস্ট্রেশন, এটা হচ্ছে চিত্র। ইলাস্ট্রেশন মানে হচ্ছে চিত্র। ইলাস্ট্রেটর যারা আছে, তোমাদের বইয়ের লেখা আছে ইলাস্ট্রেশন এডিটর, চিত্র সম্পাদক। আর ইলাস্ট্রেটর সেটা হচ্ছে চিত্র সম্পাদক, যারা চিত্র সম্পাদনা করে। আচ্ছা এবার এডিটর মানে সম্পাদক, কিন্তু স ময়ে পয়া আকার দ ক, ঠিক আছে? সম্পাদক এডিটর, এডিশন হচ্ছে সংস্করণ, আর এডিটর হচ্ছে সম্পাদক। তাহলে তোমাদের বইতে লেখা আছে ইলাস্ট্রেশন এডিটর, ভালো করে শুনেন, ইলাস্ট্রেশন এডিটর মানে চিত্র সম্পাদক। এখন বলো তো তোমার ইংরেজি বইয়ে চিত্র সম্পাদনার দায়িত্ব কে আছে? চিত্র সম্পাদক কে, কেউ জানো? বইয়ে দেখো হাশেম খান লেখা আছে, হাশেম খান হচ্ছে চিত্র সম্পাদক। আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বারটা যাব, 1 নাম্বার মিশাই দিলাম। 4 নাম্বারটাও তাই বলছে, ডু ইনটু ইংলিশ, এটাও ওয়ার্ড মিনিং, কভার পৃষ্ঠার থেকে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শিক্ষাবর্ষ, শিক্ষাবর্ষ পারেন? কেউ পারেন হাত তোলেন তো দেখি। আপনাদের ইংরেজি বইয়ের শেষে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে একাডেমিক ইয়ার, ইংরেজি বইয়ে লেখা আছে একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ, ACADEMIC, একাডেমিক ইয়ার মানে হচ্ছে শিক্ষাবর্ষ।
আচ্ছা, এরপর বলছে শিক্ষাক্রম। শিক্ষাক্রম মানে শিক্ষার একটা ধারা। শিক্ষাক্রমটা হচ্ছে তোমাদের কারিকুলাম আছে না, তোমাদের বইয়ের উপরে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে শিক্ষাক্রম যখন বলছে, এটা আমরা লিখবো হচ্ছে কারিকুলাম, CURRICULUM, কারিকুলাম। অনেকে কুরিকুলাম লেখে, আসলে কারিকুলাম। এটা বানানটা একটু কারেকশন করে নাও, অনেকে ভুল লেখো, CURRI, কারি কুলাম, CULUM, কারিকুলাম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর বলছে নির্দেশ দেওয়া। তারপর কি বলছে? নির্দেশ দেওয়া। ওই যে ডাক্তার তোমাদের প্রেসক্রিপশন দেয় না, প্রেসক্রিপশন হচ্ছে নির্দেশনা। আর কিছুক্ষণ আগে প্রেসক্রাইব মানে শিখলাম হচ্ছে নির্দেশিত। এবার বলছে শুধু নির্দেশ দেওয়া, এটা হচ্ছে ভার্ব, তখন হবে প্রেসক্রাইব। 3 নাম্বার, PRESCRIBE, প্রেসক্রাইব। আবারও বলতেছি উচ্চারণ, PRES, প্রেস, CRIBE, প্রেসক্রাইব। প্রেসক্রাইব মানে হচ্ছে নির্দেশ দেওয়া, আর যখন প্রেসক্রাইবের সাথে ডি থাকবে তখন হচ্ছে নির্দেশিত, আর যখন তোমাদের ওই যে ডাক্তারি প্রেসক্রিপশন থাকে না, ওটা হচ্ছে নির্দেশনা। প্রেসক্রিপশনের বাংলা হচ্ছে নির্দেশনা। আচ্ছা, এবার আমরা দেবো 5 নাম্বার। হেডলাইন পড়েন, রাইট সিনোনিম ওয়ার্ডস। আরেকজন হ্যাঁ করে কি বলতেছেন? মনোযোগ দেন। এবার বলছে সিনোনিম ওয়ার্ডস, সমার্থক শব্দ লিখুন, একই শব্দ লিখুন। প্রথমে বলছে রাইটার। রাইটার মানে লেখক, তাহলে আর কি মানে লেখক? কেউ পারেন? কিছু সহজ আছে, আবার কঠিনও আছে। রাইটার মানে লেখক হয় অথর, AUTHOR, অথর অথবা পেনম্যান, পেন লেখে MAN, পেনম্যান মানেও লেখক, আবার রাইটার মানেও লেখক, এটা একটু খেয়াল করে, ঠিক আছে? আচ্ছা, এবার বি নাম্বার দেখেন, একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক। একাডেমিক মানে কি? প্রাতিষ্ঠানিক। এবার প্রাতিষ্ঠানিক বলতে যেগুলো প্রাতিষ্ঠানিক পাঠ্যপুস্তক আছে, টেক্সট বুক, প্রাতিষ্ঠানিক এর সিনোনিমটা হচ্ছে বুকিশ, BOOKISH, বুকিশ মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক, বুক লেখে ISH, বুকিশ। বুকটা নাউন ছিল, ভালো করে শোনো, বুকের সাথে ISH দেওয়া হয়ে গেছে, তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যেমন একাডেমিক, প্রাতিষ্ঠানিক, এটাও প্রাতিষ্ঠানিক। আচ্ছা, এরপরে বলবো টেক্সট বুক মানে পাঠ্যপুস্তক, যেটা আমরা পড়াশোনা করি, পাঠ্যপুস্তক। তাহলে এটার কোন স্কুলে যাই পড়ি? পাঠ্যপুস্তক তো আমরা স্কুলে পড়ি, স্কুলে তো আমরা নোভেল বই পড়ি না, স্টোরি বই পড়ি না, সেটার জন্য আমরা লিখবো স্কুল বুক, SCHOOL, স্কুল বুক। তাহলে টেক্সট বুকের সিনোনিম হচ্ছে স্কুল বুক, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তো 6 নাম্বার বলছে রাইট অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লিখুন। তাহলে বিপরীত শব্দ মানে কি আমরা তো জানেনই, একটা দেওয়া আছে তার বিপরীত শব্দ লেখো, অপোজিট ওয়ার্ড। আচ্ছা, প্রথমত দেখেন টেক্সট বুক, এটা হচ্ছে পাঠ্যপুস্তক, যেটা আমরা ক্লাসে পড়াশোনা করি। এর সিনোনিম শিখলাম হচ্ছে স্কুল বুক। তাহলে বিপরীত শব্দটা লিখবো হচ্ছে ট্রেড বুক মানে বাণিজ্যিক বই, নোবেল বুক, স্টোরি বুক। আচ্ছা, তাহলে টেক্সট বুকের অপোজিট লেখা হচ্ছে ট্রেড বুক, TRADE, ট্রেড, BOOK। এছাড়া আরো দু একটা হয়, যেমন স্টোরি বুক, নভেল বুক। আচ্ছা, এরপরে বলছে টুডে, তার মানে কি আজ। আজ মানে আমি যতক্ষণ পড়াচ্ছি আজকে পড়াচ্ছি, গতকাল তো আমি আসি নাই, অথবা আগামীকাল আপনাদের কাছে আসবো না। তাহলে আজের বিপরীত গতকালও হয়, আবার আগামীকালও হয়, আপনারা দুইটাই দিতে পারেন। সেটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, অথবা টুমরো, TOMORROW, টুমরো।
এই ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এটা পাস্ট টেন্স আর পাস্ট হিসেবে ব্যবহার হয়। আর টুমরো মানে হচ্ছে আগামীকাল, এটা ফিউচার ফর্ম, ফিউচার বুঝালে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, মাসুমা আক্তার হাসি, কেন হাসি হচ্ছে? 3 নাম্বার দেখেন, 3 নাম্বার বলছে রাইটার মানে লেখক। ভালো করে শুনেন, যারা লেখে ওরা কি পানিতে ফেলে দেওয়ার জন্য লেখে? না এই যে লেখে বই ছেড়ে দিছে, আমরা কি করতেছি, এগুলো পড়তেছি না? তাহলে লেখক, আর বিপরীত শব্দ হচ্ছে পাঠক। তাহলে পাঠকের ইংলিশটা কি? রিডার, READER। তাহলে রাইটার, রিডার, রাইটার, রিডার, এটা বিপরীত শব্দ হচ্ছে লেখক, পাঠক। নাবিলা, কি সমস্যা হচ্ছে? ক্লাসে না থাকলে বের করে দিব কিন্তু, মনোযোগ দাও। আচ্ছা, এরপরে আমরা যাবো 7 নাম্বার, বলছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ, অর্থাৎ গরু সম্পর্কে 4টি বাক্য লেখুন। গরু, এখানে কাউ কিন্তু গাভী অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, কাউ যদি গাভী হয় এটা কোন জেন্ডার? কে পারবেন? গাভী, হ্যাঁ বলেন। ম্যাসকিউলিন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার? ম্যাসকিউলিন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার? হ্যাঁ, ফেমিনাইন জেন্ডার, কারণ গাভী তো দুধ দেয়, তাহলে এটা স্ত্রী জেন্ডার বুঝাচ্ছে। তো এবার কাউ সম্পর্কে শুধু 4টি বাক্য চাইছে, এখানে বলেনি যে প্যারাগ্রাফ লেখো। যদি বলতো প্যারাগ্রাফ লেখো তাহলে তোমরা পাশাপাশি বাক্য দিয়ে 4টা 5টা 6টা বাক্য লিখতে পারতা, কিন্তু ডাইরেক্ট আইডেন্টিফাই করে দিছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট দা কাউ, কাউ সম্পর্কে 4টি বাক্য লিখুন। তাহলে 7 নাম্বার দিয়ে এখানে রোমান সংখ্যা দেওয়াটা বেটার। তাহলে 1 নাম্বার প্রথম বাক্য কি লিখবা? দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। আচ্ছা, এখানে অনেকে বেশিরভাগই ভুল করে, দা কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল, এখানে এ দেয় না। এটা একটু, আমি একটা কথা বলি, এটা শিখে রাখেন। ডোমেস্টিক এটা হচ্ছে গৃহপালিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো করে শুনবেন, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে অবশ্যই এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। তার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই 3টা নিয়ম। যদি যেমন ধরো ইউজফুল, এ ইউজফুল অ্যানিমেল, এ ডেঞ্জারাস অ্যানিমেল, এ ক্লেভার অ্যানিমেল, এ ফেইথফুল অ্যানিমেল। আপনারা খালি কি বলেন যে দা ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, না এ ফেইথফুল অ্যানিমেল? এখানে কি হবে বলো, মাসুমা বলো, দা ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল না এ ফেইথফুল অ্যানিমেল? এখন দেখো, ফেইথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ডোমেস্টিক অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, ফেরোসিয়াস অ্যাডজেক্টিভ। তাহলে এরকম অ্যাডজেক্টিভ থাকলে এর আগে আর্টিকেল এ অথবা এন অথবা দা, কারণ এরপরে একটা কি আছে, অ্যানিমেল, নাউন আছে। অ্যানিমেল থাকলে অবশ্যই এখানে আর্টিকেল দিতে হবে। তাহলে প্রথম বাক্য বলছি, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। এ পরিণীতা, পরিণীতা পণ্ডিত, এই সোজাও, এখন খেয়াল করো, এরা আসলে মনোযোগ দেয় না। এখন আমি কাউ সম্পর্কে বুঝাচ্ছি, ওকে যদি বলি বলো তো আমার একটি গরু আছে, ওই এখন লাভ দিয়ে বলতেছে স্যার আই এম এ কাউ, ওই বলতেছে স্যার আই এম এ কাউ। তার মানে কি হলো, আমার একটি গরু আছে? আমি বলছি আমার একটি গরু আছে, বলো তো পরিণীতা ট্রান্সলেশন কি? তো ওই বলছে স্যার আই এম এ কাউ। তাহলে উত্তর হয়েছে, তার মানে আমি একজন গরু, তার মানে ওই গরু। ওই শোনেনি, গরু সম্পর্কে বুঝিনি। গাভী সম্পর্কে যে প্যারাগ্রাফ বোঝানো হচ্ছে আমি বুঝতেছেন, অন্যদিক মনোযোগ, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বলছি দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু একটি গৃহপালিত প্রাণী। বুঝছেন? এটা একটা গেল। এখন এখানে উপরে যে নাউন ব্যবহার করা হয়েছে দা কাউ, আবার কি আমরা দা কাউ লিখতে পারবো? বলতো আবার কি দা কাউ লেখা যাবে? লিখি, আবার দা কাউ লিখি, হবে না কিন্তু। আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। এখানে দা কাউয়ের পরিবর্তে কি হি ব্যবহার করা যাবে? সি ব্যবহার করা যাবে? আই ব্যবহার করা যাবে? যাবে না। বলছি যত প্রাণী, বস্তু, জায়গায়, এই 3টার প্রোনাউনটা হচ্ছে ইট।
তাহলে 2 নাম্বার বাক্য লিখবেন হচ্ছে ইট, ইট দিয়ে। তারপরে বাক্য লেখেন যে ইট ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে আবার দেখো ইউজফুল অ্যাডজেক্টিভ আর অ্যানিমেল নাউন, সেই জন্য এখানে একটা আর্টিকেল ব্যবহার হয়েছে, ইট ইজ এ ইউজফুল অ্যানিমেল। তারপরে আবার যত বাক্য লিখি না কেন আবার এই ইট ব্যবহার করব, কারণ উপরে তো একটা নাউন ব্যবহার করছি। এখন লিখবো ইট গিভস আস মিল্ক, ইহা আমাদের কি দেয়? দুধ দেয়। ঠিক আছে, তারপরে বাক্য লিখবো আবার ইট দিয়ে লিখতে হবে, কারণ এখানে আগেই বলছি ইটটা প্রোনাউন। ইট ইটস গ্রাস, ইহা ঘাস খায়। আরো কিছু কিছু সহজ বাক্য আছে, ইট হ্যাজ 4 legs। ঠিক আছে, তারপরে বাক্য আছে ইট হ্যাজ এ লং টেইল। ঠিক আছে, ইট হ্যাজ 2 হর্নস, ইহা দুইটা শিং আছে। হর্ন মানে শিং, HORN, ওর সাথে দুইটা হর্নস। আচ্ছা, তারপরে আরো বাক্য আছে ইট লিভস অন গ্রাস। অতগুলো না দিয়ে আমি মেইন 4টা বাক্য দিয়েছি। দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ইট ইজ এ ইউজফুল অ্যানিমেল, ইট গিভস আস মিল্ক, ইট ইটস গ্রাস। ঠিক আছে, এগুলো তুলে নাও। তো আজকে শীটে এটাই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এগুলো বাসায় ভালো 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 মানে ভালোভাবে পড়েন। এটা দুষ্টামি করেন না, পড়াশোনা একটু চালিয়ে যান। গরুর মাংসের সাথে যেন পোড়া খেয়ে ফেলেন না। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।